আম্মা, এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদা, তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, এদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দেবে? ঝিরিঝিরি বৃষ্টি থেকে আকাশে ঠান্ডায় কাঁপতে থাকা রুমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রুমু জিভের সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞেস করেছে, উত্তর দে। রুমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন আমি? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বললো তুই আমাকে ছেড়ে যাবি, এই যে তুই নিখোঁজ। যখন ফিরবে তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবে। তাদের আপনি কি বলবেন? বলেছি আমার রুমু আমাকে ছাড়বে না, এখন ঘুমা। উজ্জ্বল বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে রুমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল দুজনে। যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলের ঘুম ভাঙল হট্টগোল চিৎকার চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারসে পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি। তখনও বৃষ্টি কমেনি, ঝিরঝির বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বলেন, রাশেদ, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এসব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করেছি নাকি তোরা? রুমুকে আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তোকারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টকবগিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল রুমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ জেদ নয়। রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জলঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগকে নিয়ন্ত্রণে রেখেছিল তখনই রাশেদের তুইতুকারি তার রাগ বাড়ালো। বড় বড় পা ফেলে উঠোনে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ, ঝামেলা চায় না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি, রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় যাবে কোথায় থাকবে সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নেব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল, তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস। সাহস থাকলে গেট খোল। ওকে, এবার তাহলে লড়াই হয়েছে। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বলে, খবরদার উজ্জ্বল, এই ভুল করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই ঘরে যা, এই দিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রুমো দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অবচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি ঝামেলা এতদূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রুমো উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, হুম। আপনি শুকিয়ে গেছেন, চোখটা ডেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি এই তো অনেক। তোর ভাই মা পাশান। জানি। মারলো কেন? আপনাকে ছাড়তে বললো কিন্তু আমি রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাদের লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রুমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রুমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটা দেয়া হবে, সেই টাকার জন্যই এত সব। তোর ভাইয়ের এত বুদ্ধি? বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রুমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গা মলম লাগাবো? সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আর? চাচা যান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রুমুকে পালাতে সাহায্য করেছে? এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজন শেষে মাঝরাতে যখন আমি কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়ায় রাশেদ ভাই। আমাকে বলল পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ। সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো, তাই রাশেদ ভাইয়ার কথার সাথে সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই,
আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেট ছেড়ে বেরিয়ে যায় আর দৌড়াতে থাকি, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন, তবে এর পেছনে কি উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছেই ঠকে যাবি। বিয়ের পর রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল, বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চাই। আমি সত্যিটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক না কেন। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল, যদি আপনাকে ডিভোর্স দিয়ে আর টাকা আদায় করতে পারি তবে আমাদের উভয়জনের জন্যই লাভ। তো ডিভোর্স দিলে না কেন? রুমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলেছি না? আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দিব না। তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুইও দায়ী? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে। আমাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না আমার। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজোরি করছিল, কিছুতেই রাজি হয়নি। মেরে বেঁধে ফেলে এসেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিল না তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন, আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রুমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিয়েছিল। সারা শরীরে রক্ত জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখি, আর পাষাণ এক নিমেষে। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু তার গায়ে থাকা নীলে ঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। উজ্জ্বল হতবাক হতভম্ব। রুমু, তুই ঠিক আছিস? না, কাছে আসুন। নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোনো প্রয়োজন নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল ধমক দেওয়ার আগে রুমু ঘুরে বসে। তৎক্ষণাৎ তার চোখ যায় রুমুর পিঠে লম্বালম্বি একটি কাটা দাগ। কাটা জায়গাটার ক্ষতস্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রুমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতে রুমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রুমু ঘুরে বসে উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগুড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য। উজ্জ্বল ঢোক গিলে নিজেকে এতটা কন্ট্রোললেস করলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল, তখনই রুমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণা পীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুট ঝামেলা দুটি সত্তা ভুলে গেল এক নিমিষে। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল, রুমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রুমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল, হুম। কিছু না। পুনরায় রুমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মেশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করল। উজ্জ্বল খেয়ে হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাদে গোঙানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রুমুকে ছাড়াতে চাইলেও রুমু তাকে ছাড়ল না। এই তো আর কয়েকদিন বাদে রুমুর এইচএসসি পরীক্ষা। শুরুতে পড়াশোনা নিয়ে মেয়েটার খুব বেশি চিন্তা নেই, কিন্তু উজ্জ্বলের আছে। উজ্জ্বল বারবার বলেছে এবছর গ্যাপ দিয়ে আগামী বছর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে পরীক্ষায় বসবি, কিন্তু রুমু এই কথায় তীব্র প্রতিবাদ জানায়। সে চায় না এক বছর গ্যাপে চলে যাক, ভাগ্যে যা আছে তাই হবে। শরীরের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এসেছে। রাশেদ এখনো ফানা তুলে আছে, কখন সুযোগ পাবে আর কখন ঝামেলায় জড়াবে। উজ্জ্বলকে দেখা গেলে তার ভিন্ন চিত্র সে চাইছে না ঝামেলা হোক। পড়ার টেবিলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল রুমু। নার্গিস পর্দার আড়ালে মেয়েটার অবস্থা দেখে ছুটে আসলেন। রুমি, ওঠ মা। রুমু চোখ খুলল, ঘুম ঘুম চোখে বলে, কি হয়েছে? কি হয়েছে? ঘুমিয়ে পড়লি কেন? উজ্জ্বল দেখলে রাগারাগি করবে। করুক রাগারাগি, যে ঔষধ পেটে পড়ছে সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। চা করবো? করো। নার্গিস ছুটে গেলেন রান্নাঘরে। ইদানিং রুমুর প্রতি তার আদর যত্ন বেড়েছে, যদিও আগেও ছিল, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ায় দূরত্ব বেড়েছে। তবে উজ্জ্বলের বাবার রাগটা পড়ল না। তিনি এখনো নিজের রাগে সচল। গরমে দরদরিয়ে ঘামছে উজ্জ্বল, হাতে চায়ের কাপ। থেকে থেকে চুমুক দিয়ে তাকাচ্ছে সৈয়দ ইসমাইলের পানে। ভরা বাজারে একটা ছোট চায়ের দোকানে বসেছে তারা। রাশেদ আজ শহরে নেই, বিশেষ দরকারে সকাল সকাল শহরের বাইরে গেছে। চাচা যান, আমাকে ডাকলেন কেন? কিছু জরুরি কথা ছিল।
বলেন। শোন, তোর এবং তোদের ভালোর জন্য বলছি, রাশেদের সাথে ঝামেলা করিস না। ওর মাথা ঠিক নেই, কখন কি করবে। আমি এসব চিন্তায় দিন শেষ হয়ে যাচ্ছে। গতকাল আমি রুমিকে নিয়ে থানায় গিয়েছিলাম, জিডি করে এসেছি। এভাবে তো ভয়ভীতি নিয়ে থাকা যায় না। আমি চাইলেই ওর সাথে লড়াই করতে পারি, ঠিক আগের মতো, দুপক্ষের লড়াই। এতে লাভ কি হবে চাচা যান? সে তো রক্তের খেলা। তাছাড়া আমি লড়াই করবো কেন? আমার যা চাই তা আমি পেয়েছি। তোকে আমি এটাই বোঝাতে চাই, তোরা সাবধানে থাক। রাশেদ পাগলা কুকুরের পরিণত হয়েছে, আর এসব করার সাহস দিচ্ছে ওর মা। ওর মায়ের ইলনের ছেলেটা এত বড় বার বেড়েছে। তোমার জন্য আফসোস হয়, তোমার একমাত্র ছেলেটা। সৈয়দ ইসমাইল হতাশায় শ্বাস ছাড়লেন। পকেট থেকে একটি চেক বের করে বাড়িয়ে দিলেন উজ্জ্বলের নিকট। এটা কি চাচা যান? তমু নামের একটা অ্যাকাউন্ট ছিল, টুকটাক টাকা জমিয়েছি তার বিয়ের জন্য। আমার একমাত্র মেয়ে বিয়েতে অনেক বড় আয়োজন করার ইচ্ছা ছিল, তবে এসব এখন কিছুই হবে না। তাই বলছি যে টাকাটা তুই রাখ, এটা রুমোর টাকা, রুমোর মানেই তোর টাকা। আশ্চর্য, এই কথা বলতে আপনি আমাকে এখানে ডেকেছেন? তোর বাবা যে রেগে আছে আমি জানি। তোদের সংসার কি হচ্ছে টুকটাক আমার জানা আছে। তুই তো নিজেই বললি ব্যবসা করবি, কিন্তু টাকা কোথায় পাবি? এটা জোগাড় হয়ে যাবে। উজ্জ্বল, ব্যবসা করলেই যে লাভবান হবি এত সোজা নয়। ব্যবসায় পরিশ্রম, বুদ্ধি, দক্ষতা, কুটিলতার সবটা জানতে হয়। কিন্তু করবো কি তা ভেবে। যা করবি ভেবেচিন্তে কর, আর টাকাটা রাখ। টাকার কথা যেন কেউ জানে না। এই টাকা আমি রাখতে পারবো না চাচা যান। তেরামি ছাড়া টাকাটা রাখ উজ্জ্বল। মাফ করবেন চাচা যান, আপনি শুধু দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। সৈয়দ ইসমাইল আশাহত হলেন। চেকটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। উজ্জ্বল তাতে অবশ্য হাসলো। সে কিছুতেই এই টাকা নেবে না। রুমু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে। কোল থেকে বইটা ছুড়ল বিছানায়। উজ্জ্বল তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে বলে, কি রে, বই ছুড়লি কেন? পড়াশোনা কঠিন উজ্জ্বল ভাই। এই, কে তোর ভাই? উজ্জ্বল ধমকে উঠল, অথচ এই ধমককে পাত্তা দিল না রুমু। অভ্যাস তো, মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়া শেষ করা ছাড়া উঠবি না। পড়া শেষ কর, তোর সাথে জরুরি কথা আছে। আমারও জরুরি কথা আছে, শোনেন। উজ্জ্বল আমায় ঘুরতে নিয়ে যাবেন? কতদিন হলো বাইরে যাই না। বাইরে যাওয়া যাবে না। রাশেদ ভাইপার আক্রমণ থেকে বাঁচতে হলে ঘরে থাক। রাশেদ ভাইপার মানে? রাসেল ভাইপারের যমজ ভাই। রুমু ফিক করে হেসে ফেলল। মেয়েটা হাসতে হাসতে চেয়ার উল্টে পড়ার আগে উজ্জ্বল দ্রুত হাতে ধরে ফেলল। কথাটা মন্দ বলেননি, তবে যাই হোক, আমায় আজ ঘুরতে নিয়ে যাবেন। কোথায় যাবে? চলেন ফুচকা খেতে যাই। তোর ভাই দেখলে কিন্তু ঝামেলা করবে। আপনি কি ভয় পান? একদমই না রুমু, আমি তোর জন্য ভয় পাই। রাশেদ তোর ক্ষতি করবে এই ভয় তো আমার কে আছে। ভয় পাবেন না, মনে করুন আমরা লুকিয়ে প্রেম করছি, ব্যাপারটা মজার না? তুই পাশে থাকলে সবটাই মজার। রাস্তার ধারে ফুচকা হাতে বসে আছে রুমু। মেয়েটা গপাগপ ফুচকা মুখে তুলছে। উজ্জ্বল পাহারাদারের ন্যায় আশেপাশে তাকিয়ে পরখ করছে। রুমু দ্রুত একটি ফুচকা মুখে পুরে দিল উজ্জ্বলের। এসব মেয়েলেই খাবার আমি খাই না। মেয়ে তো ঠিকই খান। রুমুর জবাবে উজ্জ্বল বিষম খেল। দাঁত কিরমিরিয়ে রুমুর পানে তাকালো কয়েক সেকেন্ড। দিন দিন তুই বেয়াদব হয়ে যাচ্ছিস। জানি। এই দুপুরে খাবার শেষে ওষুধ খেয়েছিস? না খাইনি, রাতে খেয়ে ফেলবো। তুলে একটা আছাড় মারবো। টাইম টু টাইম ওষুধ না খেলে তুই সুস্থ হবি কবে? হ্যাঁ, তোর কি রাখলে হবে না? আমি দুপুরে ওষুধ রাতে খাবো। ওষুধ কি করে জানবে রাত নাকি দুপুর? উজ্জ্বল এবারও চুপসে গেল। রুমুর যুক্তির কাছে সে পেরে ওঠে না। তোর সাথে জরুরি কথা আছে। বলুন। চাচা যান আজ আমাকে একটা চেক দিল। তোর বিয়ের জন্য নাকি টাকা জমিয়েছে। এই টাকা দিয়ে আমাকে বললো ব্যবসার কাজে লাগাতে। আপনি কি বললেন? বারণ করেছে। বারণ করলেন কেন? তোর বাপের টাকা আমি নেব? ওটা আমার টাকা। আব্বা যেহেতু দিতে চাইলো, আপনি অবশ্যই আনবেন। উজ্জ্বল, টাকাটা যেহেতু আমার, আমি যে পথেই খরচ করি সেটা আমার সিদ্ধান্ত। আমি বলছি টাকাটা আনুন, ব্যবসার কাজে লাগান। আমি তোর টাকা কেন ব্যবসা করব? প্রয়োজনে লোন নেব। আপনাকে লোন কে দেবে? আমি সিএমের সাথে কথা বলেছি, একটা এনজিও থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে। বেশ, যা ভালো হয় করুন। আমার একটা ফ্রেন্ড বুদ্ধি দিল রেস্টুরেন্ট করাটা বেস্ট হবে। করুন, আমিও তো তাই বললাম। তুই শ্বশুরকে দেখিয়ে দেবো আমি কি করতে পারি আর না পারি। দেখান, বারণ করেছি নাকি? কিন্তু রেস্টুরেন্টের জমিটা তোর শ্বশুরের কম জমি আছে? যদি না দেয়? আন্দোলন হবে। সারাটা বিকাল উজ্জ্বল আর রুমু একসাথে সময় কাটালো। উদ্দেশ্যহীন পথে হাঁটলো তারা। আগাম জীবন নিয়ে অনেক সিদ্ধান্ত একে অপরকে জানালো। রাতের খাবার শেষ করে সৈয়দ শামসুলের কক্ষে গেল উজ্জ্বল। তার বুক কাঁপছে। কি করে তার সিদ্ধান্তের কথা জানাবে? পাশে দাঁড়িয়ে নার্গিস ভরসা দিলেন। রুমু তখন দরজায় দাঁড়িয়ে। আব্বা, একটা কথা ছিল।
বল, বাজারে যে খালি জমিটা পড়ে আছে ওই জমিটা আমার লাগবে। কি দরকার? আব্বা, আমি রেস্টুরেন্ট দিতে চাই। সৈয়দ শামসুল হেসে ফেললেন। হাত থেকে মোবাইল সরিয়ে তাচ্ছিলের সুরে বললেন, ঘুমিয়ে ঘুমিয়ে রুমে এলি নাকি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। আব্বা, আপনি মজা নিচ্ছেন? মজা নেওয়ার মতো কথা বললে মজা নেব না। আব্বা, আমাকে একটা সুযোগ দেন। জায়গাটা তো পড়েই আছে, আমি কাজে লাগাই। কাজে লাগাবি? তা বাকি টাকা কোথায় পাবি শুনি? আমি কিন্তু 1 টাকাও দেবো না। টাকার জোগাড় আমি করব, আমার শুধু জমিটা চাই। শুনো উজ্জ্বল, আর লোক হাসাবি না। যা পারবি না তা নিয়ে তামাশা করা বাদ দে। রেস্টুরেন্ট খোলা এতই সহজ? আমি তোর এসবে নেই, আমি জমিও দেবো না। আমি তো বলিনি সহজ। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমার কোনো বিষয়ে সাহায্য করবেন না, তখন আমি আর কি বলতে পারি? আমার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে আপনি বাধা হয়ে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। উজ্জ্বল, সৈয়দ শামসুল ধমকে উঠলেন। তবে উজ্জ্বল ভয় পেল না। সে দৃঢ় চিত্তে এখনো দাঁড়িয়ে। আব্বা, আমি ভুল বলেছি? পড়াশোনায় বাধা দিয়েছেন, যে কিছু করতে চেয়েছে তাতেও বাধা দিয়েছেন। রুমু নিখোঁজ হওয়ার পর যখন খুঁজতে সাহায্য চাইলাম তখনও বাধা দিয়েছেন। তোকে শামসুল উজ্জ্বলের দিকে তেড়ে আসার আগে নার্গিস এগিয়ে এলেন। স্বামীকে বোঝানোর চেষ্টা করে বলেন, ওগো রাগ করে লাভ নেই, উজ্জ্বল যা করতে চাই করতে দাও, আমাদের একমাত্র ছেলে। কে আমার ছেলে? আমার ছেলে হলেও এসব কথা বলতে পারতো? কাগজে কলমে লিখে দিতে হবে নাকি? আমি কাল জমি তোমার ছেলের নামে করে দেবো, 2 দিন পর দেখা গেল সেই জমি বিক্রি করে টাকা উড়াচ্ছে তখন? উজ্জ্বল হেসে ফেলল। আব্বা, আমি জমি লিখে দিতে বলিনি, আমি শুধু বলেছি অনুমতি দেন, আমি সেখানে রেস্টুরেন্ট করতে চাই। বেশ, দিলাম অনুমতি। আমিও দেখতে চাই কি কি করতে পারিস। উজ্জ্বল বুকের মাঝে হাত ভাঁজ করে শামসুলের মুখোমুখি দাঁড়ালো এবং শুধায়, পারতে হবে আব্বা, লড়াইটা আমার আর আপনার। আমি দেখিয়ে দেব সৈয়দ উজ্জ্বল আনিস কে কি করতে পারে। এত বড় বড় কথা বলিস না, আমি দেখব কি করতে পারিস। ইনশাআল্লাহ পারবো। যদি না পারিস? যদি না পারি তবে আমি শামসুল্লাহর পোলা না। বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন। জমির ব্যাপারে বাবার অনুমতি নিতে পারলেও উজ্জ্বল ঠিকঠাকভাবে টাকা গুছিয়ে উঠতে পারেনি। ভেবেছিল একটা এনজিও থেকে লোন নেবে, কিন্তু এনজিওর লোক উজ্জ্বলকে টাকা দিতে রাজি হয়নি। রাজি হবে কি করে? উজ্জ্বলের পেশা কি? এই যে টাকা নিচ্ছে, সময় অনুযায়ী টাকাটা যে দিতে পারবে তার নিশ্চয়তা কি? তাছাড়া গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র দরকার, যা উজ্জ্বলের কাছে নেই। উর্মির মাধ্যমে তামিমের কাছ থেকে কিছুটা টাকা পেয়েছে। রুমু তার বাবার কাছ থেকে একটা চেক এনে দিয়েছে। এই চেক নিয়েও উজ্জ্বলের ছিল ঘোর নিষেধাজ্ঞা, কিন্তু রুমু কি তা শুনে ঠিকই উজ্জ্বলের বিরোধিতা করে চেকটা আনলো। রৌদ্র তাপে শরীর পুড়ে যাচ্ছে রুমু উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে তাদের স্বপ্নের রেস্টুরেন্ট তৈরির কাজ চলছে। রেস্টুরেন্টটা হবে সম্পূর্ণ বিদেশি স্টাইলে। রেস্টুরেন্টের দেয়াল থেকে শুরু করে ভেতরের বাইরের সবকিছুই হবে বিদেশি স্টাইলে। এই শহরে এমন রেস্টুরেন্ট আর 2টি নেই। তাই উজ্জ্বলের এক বিশেষ বন্ধু তাকে অফার করলো একটি রেস্টুরেন্টের ডিজাইন। উজ্জ্বল বারণ করেনি। এক দেখায় তার পছন্দ হয়ে যায় এবং কাজে লেগে পড়ে। প্রচন্ড রোদে ঘেমে উঠল উজ্জ্বল। কপালের ঘাম মুছে রুমুকে বলে, রুবুরে, যে দিকে সব করেছে আমি পারবো তো? আরে চিন্তা কিসের, পারবেন মানে পারবেনই আপনি, বুঝলেন? কিন্তু টাকা হাতে এখন যা আছে সব অতি দ্রুত শেষ হয়ে যাবে। ইট, বালু, সিমেন্ট, লোকের খরচ, উফ, মাথা কাজ করছে না। এরপর তো আরও খরচ আছে। এত চিন্তা কিসের? আব্বা কি বলেছে মনে নেই? টাকা নিতে এখনই যখন গায়ে লাগে তখন ধার নেবেন। ধারের টাকা তো শোধ দিতেই হয়, তাহলে আর আপনার গায়ে লাগবে না। তোর ভাই জানলে জনসম্মুখে রটিয়ে বেড়াবে শ্বশুরের টাকা রেস্টুরেন্ট দিয়েছে। আমার ভাই জানলে তো আপনি অযথাই চিন্তা সাগরে ডুবে যাবেন না। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। ভেতরে ভেতরে ভয়েরা বাসা বেঁধেছে। সিয়াম 2 গ্লাস লেবুর শরবত নিয়ে এগিয়ে এলো রুমু এবং উজ্জ্বলের হাতে দিয়ে বলে, উজ্জ্বল, দিনকে দিন তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, এতটা চিন্তা করছিস কেন? দেখবি যা হবে ভালোই হবে। যেন হয় আমি ভালোর অপেক্ষায়। মুখে নিয়ে আজ রাতে মনে করে আসবি কিন্তু। রুমু ভ্রু কুচকায় সিয়ামের পানে তাকিয়ে বলে, রাতে কেন যাবো সিয়াম ভাই? আজ সোরায়ের জন্মদিন। তাই নাকি? দেখলে ভুলেই গেলাম আমি, আমার ফ্রেন্ড, অথচ আমারই মনে নেই। তোর মনে থাকা কি স্বাভাবিক রুমু? তুই কতটা ঝামেলার মতো দিয়ে যাচ্ছিস। যাই হোক, আজ রাতে চলে আসবি। রুমু আরো কিছুক্ষণ উজ্জ্বলের সাথে সময় কাটালো। ফেরার পথে দুজন যখন বাইকে ছিল তখন রাস্তায় হাঁটতে থাকা রাশেদের সাথে চোকাচুকি হলো। দ্রুত বাইক থামালো উজ্জ্বল। ছেলেটার এমন কাণ্ডে রুমু ঘাবড়ে গেল। রাশেদকে দেখে বাইক থামালো কেন? আবার কি ঝামেলা বাঁধবে নাকি? উজ্জ্বল বাইক থামাতেই রাশেদ তার দিকে ঘাড় কাত করে তাকায়।
উজ্জ্বল আর চোখে তাকিয়ে দোকানে বসে থাকা একজন মুরব্বীকে বলে, চাচা ভালো আছেন? জি চাচা, আলহামদুলিল্লাহ। চাচা সাবধানে থাকেন, দেশে নাকি রাশেদ ভাইপার আতঙ্ক দেখা দিছে। ঠিকঠাক শুনেছেন চাচা, তবে এটা রাসেল ভাইপারের যমজ ভাই রাশেদ ভাইপার। আমি গেলাম চাচা, সাবধানে থাকেন। অদূরে দাঁড়িয়ে উজ্জ্বলের কথা শুনে মুহূর্তেই রেগে গেল রাশেদ। এত বড় সাহস, তাকে নিয়ে বাজে কথা তুলছে। রাশেদ তেড়ে আসতে নিলে উজ্জ্বল দ্রুত বাইক স্টার্ট দেয়। খ্যাপায় শার্টটাকে রাগিয়ে দিয়ে উজ্জ্বল বেশ মজা পেয়েছে। সন্ধ্যার পর রুমু তৈরি হয়ে নিল। কতদিন পর দাওয়াতে যাচ্ছে মেয়েটা, সাজতে আলসেমি করেনি। উজ্জ্বল তাকে নিয়ে বেরিয়ে পড়ল সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে। রাতে কেক কেটে খাওয়া দাওয়ার আয়োজন শেষে উজ্জ্বলের সব বন্ধুরা মিলে চলে গেল ছাদে। রাত তখন প্রায় 1টা। উজ্জ্বল রুমুকে বারবার নিষেধ করেছে ছাদে না আসতে, সে যেন সুরাইয়ার সাথে থাকে। রুমু প্রথমে উজ্জ্বলের আদেশ মানলেও যখন উজ্জ্বলের বন্ধুদের হাসির আওয়াজ পেল তখনই নিজেকে সামলাতে পারেনি। দ্রুত পায়ে সুরাইয়াকে নিয়ে চলে গেল ছাদে। ঝকঝকে আকাশে আজ চাঁদ হাসছে, সেই সাথে তারাদের সন্ধি। আকাশটা আজ বড্ড সুন্দর। ছাদে কোনো লাইটের প্রয়োজন নেই, চাঁদের আলোয় পরিপূর্ণ ছাদটা। রুমুকে দেখিয়ে উজ্জ্বলের মেজাজ খিচে গেল। এখানে তারা 5 জন ছেলে বন্ধু, তার মাঝে রুমুর আসার কি দরকার? সুরাইয়া ভাইয়ের ভয়ে ছাদে আসেনি, মেয়েটা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। রুমুকে দেখিয়ে উজ্জ্বলের মেজাজ খারাপ হয়, তাকে টেনে নিয়ে গেল ছাদের এক কোণে। তোকে বললাম আসবি না, নিচে থাকবি, আসলি কেন? লাগছে উজ্জ্বল ভাই, হাতটা ছাড়েন। আবার ভাই? কে তোর ভাই? এ মানে কেউ না। নিচে যা। যাব না, আমি আপনাদের সাথে আড্ডা দিব। ছেলেদের সাথে আড্ডা দিবি? পাগল নাকি রে? দিলে কি হয়? আমরা ছেলেরা আড্ডা দিব, সেখানে তুই মেয়ে যাবি কেন? কেন আড্ডা দিলে কি হবে? এই শুনুন, আমারও কলেজে গ্রুপ ছিল, সেই গ্রুপের ছেলে বন্ধু ছিল, কিন্তু আপনার জন্য আমি সবটা ত্যাগ করেছি। আমি উদ্ধার করেছেন, এখন এখানে থেকে যান। যাব না। আপনারা কি কথা বলছিলেন? বাজে বাজে কথা বলেছিলাম। বাজে কথা? কি বাজে কথা শুনি? কি মাথা ঠিক আছে? আমিও শুনবো বাজে কথা। রুমু, আমার ধৈর্য কিন্তু ছাদে লাফিয়ে বেড়াচ্ছে। বলেন না, কি বাজে কথা বলছিলেন? আমরা ছেলেরা যখন একদল হয়ে যায় তখন বাজে বাজে কথা বলি, বুঝলি? কেমন বাজে কথা? বাজে কথা মানে বাজে কথা। রুমু সরু চোখে তাকালো। উজ্জ্বলকে টেক্কা দিয়ে চলে গেল সিয়ামের কাছে। সিয়াম ভাই, আপনারা নাকি বাজে কথা বলছিলেন, আমার বরটাকে কেন খারাপ বানাচ্ছেন? রুমুর প্রশ্নে হতভম্ব সকলে। উজ্জ্বল রুমুকে টেনে নিয়ে যায়, অথচ রুমু কিছুতেই যাবে না। সিয়াম ভাই সত্যিটা বলুন তো, আমার বরকে বাজে কথা কেন শেখাচ্ছেন? বাজে কথা? রোমো, তোর মাথা ঠিক আছে? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। তাহলে উজ্জ্বল যে বললো আপনারা বাজে কথা বলছিলেন? উজ্জ্বল পড়ল মহাবিপদে। এই গাদিটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে শান্তি পেত। একদল ছেলের মাঝে রুমু বসে হাসাহাসি করবে, এসব উজ্জ্বলের সইবে না। তাই তো রুমুকে সে মিথ্যা বলল। সিয়াম কথা পাল্টাতে দ্রুত বললে, রোমো, বস একটু পর উজ্জ্বল গান গাইবে, শুনবি না? রুমু দ্রুত বসে পড়ল। কপাল চাপড়াতে চাপড়াতে বসে পড়ল উজ্জ্বল নিজেও। সুরাইয়া এসে রুমুর পাশে বসলো। তাদের আড্ডায় চলল অনেকটা সময়। 4টা যখন মাথার উপর তখন রাত প্রায় 2টা। উজ্জ্বলের বন্ধু দীপু গিটারটা আজ নিয়ে এসেছে। চাঁদের ঝকঝকে আলোয় গান ধরল উজ্জ্বল। तू ही हकीकत ख्वाब तू दरिया तू ही प्यास तू ही दिल की बेकरारी तू सुकून जो मैं अब जब इस जगह हूँ मैं तुझको उस जगह साथ हो के ना हो तू है रूबरू रूबरू तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा। রুমু ফোন নিয়ে ভিডিও করলো উজ্জ্বলের গাওয়া গানটা। গান শেষে মেয়েটা খুশিতে গদগদ হয়ে সুরাইয়াকে বলে, এটা আমি আপলোড করব শুরু। উজ্জ্বল ভাই জানলে তোকে ড্রেনে চুবিয়ে দেবে। ওকে ভয় পাই নাকি? সুযোগ বুঝে পোস্ট করে দেব। পড়ার টেবিলে টানা 3 ঘন্টা বসে থেকে রুমুর কোমর ধরে গেছে। উজ্জ্বলের জন্য নড়তেও পারছে না। উজ্জ্বলের একটাই আদেশ, 2 দিন পর পরীক্ষা, টেবিল ছেড়ে উঠবি না। আজ সকাল থেকে উজ্জ্বল রুমুকে পাহারা দিচ্ছে। ফোন নিয়েছে তার আয়ত্তে। সব মিলিয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। উজ্জ্বল বিছানায় শুয়ে ফোন দেখছে।
রুমু অতি আফসোসের সুরে শোধায়। জানেন, আগে বলতাম পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করবো, এখন দেখি বিয়ে করে উল্টো ফেসে গেছি। পড়াশোনার জন্য এতটা চাপ আমার পরিবারও তো আমায় দেয়নি। চুপচাপ পড়। কি পড়বো? কি সব লজিক গেট, বিয়ের গেট, আইসিটিতে এসব ফাউ জিনিস দিয়ে ভরা। লাঠির বাড়ি খাওয়ার আগে পড়। উজ্জ্বল ভাই, লজিক গেট, এনওয়ার গেট সব মিলিয়ে দেখতে বাথরুমের পাইপের মতো না? এই যে দেখেন না, একটা আরেকটার সাথে আঁকা বাঁকা হয়ে জুড়ে যাচ্ছে। এই, তোর মাথায় এসব বাজে বাজে কথা আসে কি করে? আরে দেখেন না। রুমু, মেসেজটা কিন্তু খারাপ হচ্ছে। রুমু চুপসে যায়। ইদানিং উজ্জ্বল ভাই আদর সোহাগ বড্ড কম দিচ্ছেন। সারাদিন পর আর পর। এছাড়া উজ্জ্বলের ভাইয়ের মুখে ভালোবাসার কোনো বুলি ফুটে না। বিবাহিত জীবনে কি পড়ার ইচ্ছে জাগে? ইচ্ছে জাগে শুধু স্বামীর সোহাগ পেতে। রুমু খাতায় কিছু একটা লিখলো, লিখেই চেঁচিয়ে ডাকলো উজ্জ্বলকে। উজ্জ্বল এই অঙ্কটা পারে না। দেখি খাতা দে। রুমু খাতা এগিয়ে দিল। উজ্জ্বল খাতায় এক পলক তাকিয়ে রুমুর পানে আরেক পলক তাকালো। খাতায় অঙ্ক থাকার পরিবর্তে লেখা। উজ্জ্বল যান, আমার দরজাটা লাগিয়ে আসো, তোমার আদর পেতে ইচ্ছে করছে। উজ্জ্বল মিষ্টি হেসে শোয়া থেকে উঠে দাঁড়ালো। রুমু ভীষণ খুশি হলো। এই তো বেটাকে পটিয়ে ফেলেছে। রুমু চেয়ার থেকে লাফিয়ে উঠতেই উজ্জ্বল তাকে হাতের খাতাটা দিয়ে ধুমধাম একের পর এক কিল বসিয়ে দিল। রুমু হতবুদ্ধ হারিয়ে মেঝেতে বসে পড়ল। তবে উজ্জ্বলের মার থামলো না। খাতা দিয়েই রুমুকে আরো 3-4টা প্রহার করলো। উজ্জ্বল দাঁত কিরমিরিয়ে বলে, আদর আদর লাগবে? আর এটা কি করলেন আপনি? আদর দিলাম, পরীক্ষার সময় স্পেশাল আদর। এরপরেও যদি পড়তে হারামি করিস তবে ডাবল আদর দিয়ে দেবো। পড়তে বস। উজ্জ্বলের ধমকে চুপচাপ চেয়ারে বসলো রুমু। পরীক্ষা কেমন হয়েছে? ভালো শুধু ভালো না, ভীষণ ভালো। রুমু ঘেমে একাকার অবস্থা। পরীক্ষার কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটছে উজ্জ্বলের পাশাপাশি। চারিদিকে ভিড়। সবার সাথেই অভিভাবক এসেছে। বোর্ড পরীক্ষার সময় এই ভিড়টা অস্বাভাবিক কিছু না। রুমুর এক মুহূর্তের জন্য মনে হয় পরীক্ষা তাদের না, অভিভাবকদের। কেননা ডানে বামে যেদিকেই তাকানো হয় শিক্ষার্থীদের তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি। ক্লান্ত শরীর টেনে বাইকে চড়ে বসলো সে। রাস্তায় তাদের জ্যামে পড়তে হয়েছিল অনেকটা সময়। এর মাঝেই রুমু আবদার করে বলে, উজ্জ্বল চলেন বার্গার খাই। দুপুরে বার্গার খাবি? আমার তোর জন্য রান্না করে অপেক্ষা করছে। আরে আমার ক্ষুধা পেয়েছে, বাড়ি ফিরতে অনেক সময় লাগবে, চলেন না। আচ্ছা ঠিক আছে। উজ্জ্বল রুমুকে নিয়ে কাছের একটি রেস্টুরেন্টে গেল। দুজনে হাত মুখ ধুয়ে খাবার অর্ডার করে বসলো। উজ্জ্বলের কাছে রুমুর ফোন ছিল, তাই এত ঘন্টা পর ফোন হাতে পেয়ে জহুরি চোখে কিছু একটা দেখছে। উজ্জ্বল ভ্রু কুঁচকে রুমুর প্রশ্নটা দেখছে। আজকে রুমুর বাংলা পরীক্ষা ছিল। এই রুমু, এমসিকিউ সব হবে তো? হবে না মানে? ফুল মার্ক পাবো, দেখবেন আপনি। আচ্ছা দেখা যাবে। তোকে কয়েকটি এমসিকিউ জিজ্ঞেস করছি, উত্তর দিবি। দেখি কি দাগিয়ে এসছিস। আরে করেন করেন, বাংলায় A+ নিশ্চিত থাকুন। অপরিচিত গল্পের কথককে? কল্যাণী। কি কল্যাণী? আমি তোকে কল্যাণী পড়িয়েছে? নয়তো কি? মাসে বেশি গল্পের মূল বিষয় কি? যৌতুক প্রথা। তুই আমার সাথে তামসা করছিস? এসব কি দিয়েছিস? মাসে বেশি গল্পের মূল বিষয় নারী জীবন ও অস্তিত্বের সংকট। ও হ্যাঁ, তাই তো, দেখলেন ভুল করে এলাম। আশ্চর্য, তোর মাঝে অনুশোচনা যাচ্ছে না? ব্যাপারটা তুই সহজভাবে নিয়ে নিলে। যা হওয়ার হয়েছে, এত চিন্তা করে কি হবে? সবচেয়ে বড় কথা, আগে ভয় ছিল ফেল করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। এখন তো আমি বিবাহিত, সো নো টেনশন, ডু ফুর্তি। উজ্জ্বল দাঁত খিচ্ছে তাকিয়ে রইল রুমুর পানে। অপরদিকে রুমুর এসবে পাত্তা নেই। রেজাল্ট ভালো হোক বা খারাপ তাতে তার কি, যা হবার হবে। সবচেয়ে বড় কথা, সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে এলেও উজ্জ্বলকে রাগিয়ে দিতে ভুলভাল উত্তর জানাচ্ছে। কিন্তু রুমু যে আরেকদিকে গন্ডগোল পাকিয়েছে। উজ্জ্বল ভাই যখন জানবে তাকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। বাড়ি ফিরে রুমু গোসল সেরে খেতে বসলো। উজ্জ্বল ইদানিং একটু বেশি ব্যস্ত থাকে। রেস্টুরেন্টের কাজ চলছে কিনা টিভি দেখতে দেখতে রুমুর হাতটি মুখে ধরে বসে আছে। হঠাৎ মাথায় থাবা পড়তেই ভয় পেয়ে ঘুরে তাকাতেই দেখতে পেল রাগি রাগি চোখ করে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে। ছেলেটাকে দেখে রুমুর আত্মার পানি শুকিয়ে যায়। উজ্জ্বল ভাই কি তবে জেনে গেছেন ব্যাপারটা? আমার গান আপলোড করলে কোন সাহসে? যাই ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইলো, সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে কেন যাচ্ছেন? রেগে যাচ্ছে মানে? রাগের তুই দেখলে কি? তুই জানতি না আমার সব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু, ভিডিওটা ডিলিট কর। করবো না, এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করবো না আমি। উজ্জ্বল এবার দ্বিগুণ রেগে গেল।
তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনেছেন তাদের বাক্যালাপ। নার্গিস নিজেও ছেলের গানটা শুনেছেন, তাকে রুমুই দেখিয়েছেন। ছোটবেলা থেকে উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জাগছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিওটি ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবই তুমি আছো? না রুমি, তো আমাকে ভিডিওটা একটু আগে দেখালো। তোর না গান পছন্দ, তুই গিয়েছিলি, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না, যেভাবে এসেছিল সেভাবেই রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছে। কোথা থেকে পড়বো? আম গাছ থেকে নাকি জাম গাছ থেকে? ফাজলামো না করে পড়তে বসো। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় কেন হচ্ছেন? রাত বাজে একটা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথা পাত্তা দিল না, বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের কোলে। পরাচর রুমুর আদর আদর ভাবের কথা বেশ ভালো করেই জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে, তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সামনে থেকে সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এত নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলে শান্তি লাগে। শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস, তাই না রুমু? এসব ছলছল করে লাভ নেই, উজ্জ্বল তোর কথাই বলবে না। রুমু ঠোঁট বাঁকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, ঘুমালাম আমি। এটা তোর ঘুমানোর জায়গা? ইস ঢং, ঠিকই তো টেনে বুকে জড়ান। এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে ধরে, কোমরে পা গুজে নিজেকে রক্ষা করলো। রুমু কান্না সুরে বলে, এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। চলেছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল, আমি ঘুমাবো। শুভ রাত, আমি কাইত। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার কক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গিলে উজ্জ্বলকে নিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বোধ হয়ে থাকা দুটি সত্তা তখন শীতকার ধ্বনিতে মেতে। মাঝরাতে থেকে থেকে কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসলো। পরপর রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি দেখা না গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখে রুমু নিজেও উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে।